সপ্তম তলার করিডোরটা একদম শান্ত, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন, সুবিশাল। এই ফ্লোরে একপাশে রয়েছে আধুনিক জিমনেসিয়াম, আর ঠিক তার বিপরীত থেকে মুখোমুখি দুটো সজ্জিত গেট রুম। এরই মধ্যে একটি রুমের ভেতরে এখন এক অদ্ভুত নীরবতা, অস্থিরতা বিরাজ করছে। রুমটিতে রাখা হয়েছে নীলাক্ষীকে, আর তাকে দেখাশোনা করার জন্য নিয়োজিত করা হয়েছে জুলিয়া নামের এক তরুণীকে। 18 থেকে 19 বছর বয়সী জুলিয়া দেখতে অত্যন্ত আকর্ষণীয়। তার মাথার সোনালি বর্ণের চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে, যা তার অবয়বে এক আলাদা চিরন্দতা যোগ করছে। জুলিয়া আলমারি থেকে কিছু নতুন এবং আরামদায়ক কাপড় বের করে এনে নীলাক্ষীর সামনে রাখল। মৃদুস্বরে বলল, তুমি এই কাপড়গুলো একটু চেঞ্জ করে নাও, ফ্রেশ হলে ভালো লাগবে। কিন্তু আজ নীলাক্ষীর পরার মতো অন্য কোনো ড্রেস এই বড় বাড়িতে নেই। এগুলো সবই নতুন আনা। তবে নীলাক্ষীর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে কোনোভাবেই ড্রেস চেঞ্জ করবে না, গোছালো করবে না। একদিকের কোনায় যে ধরে গুটিসুটি মেরে বসে আছে সে, তার চোখ দুটো নিয়ে অনবরত পানি ঝরছে। সে বারবার একই কথা বলে চলেছে, আমাকে এখান থেকে যেতে দাও। কেন আটকে রাখা হয়েছে আমাকে এখানে? আমার বাবা নিশ্চয় আমার জন্য খুব চিন্তা করছেন। জুলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নীলাক্ষীর কাছে এগিয়ে এলো। বোঝানো ভঙ্গিতে বলল, বুঝতে পারছো না নীলাক্ষী, এখানে একবার যখন এসেছ, এখান থেকে আর বের হওয়ার কোনো উপায় নেই। যতক্ষণ না স্বয়ং বস চাইছেন, ততক্ষণ এখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। জুলিয়ার কথা শুনে নীলাক্ষীর ভেতরে ক্ষোভ যেন আরো উতলে উঠল। সে তীব্র কণ্ঠে বলে উঠল, বস? কে এই বস? উনি কেন আমাকে এখানে নিয়ে আসবেন? বস হয়েছেন তো কি হয়েছে, তাই বলে জোর খাটাবেন? আমাকে এভাবে তুলে আনার অধিকার ওনাকে কে দিয়েছে? জুলিয়া কিছুটা গম্ভীর হয়ে জবাব দিল, বস কারো দেওয়া অধিকারের পরোয়া করেন না। বস তোমাকে এখানে এনেছেন, আর যতদিন না উনি নিজের থেকে তোমাকে ছাড়ছেন। তোমার বাবা তো দূরের কথা, এই সিসিলি অঞ্চলে প্রশাসনের বড় বড় কর্মকর্তারাও তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে না। কান্না আর ক্ষোভে নীলাক্ষীর চোখের মনে দুটো লাল বর্ণ ধারণ করেছে। তার সেই চেনা নীলচে সবুজ চোখ দুটো এখন রক্তিম আভায় জ্বলজ্বল করছে। জুলিয়া কিছুক্ষণ অপলক দৃষ্টিতে নীলাক্ষীর সেই চোখের দিকে তাকিয়ে রয়েছে। সে মনে মনে বুঝতে পারল কেন তাদের কঠোর এবং নির্মম বস এই মেয়েটিকে এখানে ধরে নিয়ে এসেছেন। এই চোখের গভীরে এমন কিছু আছে যা এড়িয়ে যাওয়া কঠিন। আসলে এই বাড়িতে জুলিয়ার অবস্থাটাও একটু ভিন্ন। জুলিয়ার বাবা এক সময় এই আদ্রিয়ানোর আন্ডারে কাজ করতেন, কিন্তু একটি অত্যন্ত বিপজ্জনক অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। বাবার মৃত্যুর পর অনাথ জুলিয়ার আশ্রয় হয়
আদ্রিয়ানোর এই সাম্রাজ্যে। এখানে জুলিয়া মোটেও খারাপ নেই। বাইরের পৃথিবী হিংসে ও নোংরা মানুষদের থেকে এখানে সে অনেক নিরাপদ এবং ভালো আছে। আদ্রিয়ানো তাকে এখানে অত্যন্ত সম্মানের সাথে রেখেছে। জুলিয়া আবার নীলাক্ষীর দিকে তাকালো, কিছুটা নরম সুরে বলল, দেখো নীলাক্ষী, প্লিজ জেদ করো না। কাপড়টা চেঞ্জ করে অন্তত কিছু খেয়ে নাও। শুধু শুধু না খেয়ে নিজের শরীরটা খারাপ করবে কেন? বিশ্বাস করো, এখান থেকে পালানোর কোনো পথ নেই। একটু থেমে সে আবার বলল, আচ্ছা ঠিক আছে, কাপড় এখন চেঞ্জ করতে না চাইলেও করো না, কিন্তু খাবারটুকু খেয়ে নাও। নিশ্চয় গতকাল রাত থেকে পেটে একটা দানাও পড়েনি। মুখটা কেমন শুকিয়ে গেছে তোমার। নীলাক্ষী অবদ্ধর মতো মাথা নেড়ে চিৎকার করে বলল, খাবো না আমি, বলেছি তো খাবো না। তোমাদের ওই পাগল বসকে গিয়ে খাওয়াও এইবার। ওনার যত সব পাগলামি, ওনার পাগলামির জন্য আমি কেন ভোগান্তি পোহাবো? আমাকে কেন এখানে আনা হয়েছে? জুলিয়া চমকে ওঠে। নীলাক্ষীর ঠোঁটে হাত চেপে ধরার উপক্রম করল। ফিসফিস করে আতঙ্কিত কণ্ঠে বলল, আসতে বলো নীলাক্ষী, যে কোনো মুহূর্তে পথ শুনে ফেলবেন। এটা বসের জিমের সময়। উনি যদি জিম শেষ করে এখন এই করিডোর দিয়ে যান আর তোমার মুখ থেকে এই কথা শোনেন, তবে আর রক্ষে নেই। কিন্তু নীলাক্ষী তখন রাগে অন্ধ, সে জুলিয়ার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে খাবারে প্লেটটি মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। প্লেটটা ঝনঝন শব্দে ভেঙে খাবারগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীলাক্ষী চেঁচিয়ে বলল, প্লিজ হ্যাভ মার্সি অন মি। যাও তোমাদের এই পাগল বসদের খাও গে, আমি কিচ্ছু খাবো না। আমি আমার বাবার কাছে যাব। এই বলে সে আবার ঢুকরে কাঁদতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতরে বাতাস যেন ভারী হয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগেই নীলাক্ষী নিজের বাহুতে একটি শক্ত এবং সীসার ন্যায় তপ্ত হাতের হ্যাকসা টান অনুভব করল। কিন্তু সেই টানটি মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড শক্তিতে রূপ নিল। এক টানে নীলাক্ষীকে সোজা দাঁড় করিয়ে দেওয়া হলো এবং পর মুহূর্তেই তার গালে সপাটে এসে পড়ল একটি শক্তপোক্ত হাতের চর। থাপ্পড় চরের প্রচণ্ড আঘাতে নীলাক্ষী ভারসাম্য সামলাতে না পেরে ছিটকে গিয়ে বিছানার ওপর আছড়ে পড়ল। তার মাথাটা ঝিমঝিম করে উঠল। ঘরে তাকানোর মতো শক্তিটুকু নেই, যেন লোপ পেল। ব্যথায় তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। ঠোঁটের কোণটা কেটে গেছে, সেখান থেকে এক ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ল তার ফর্সা গালে। নীলাক্ষী ব্যথায় কোনো মতো ঘাড় ঘুরিয়ে ওপরের দিকে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। লোকটির পরনে কোনো শার্ট নেই, শুধুমাত্র একটি কালো ট্রাউজার। ট্রাউজারটি কোমরের ঠিক বেশ কিছুটা নিচু বরাবর, যেন বিপদ সীমার নিচে পড়া রয়েছে। তীব্র কসরতের কারণে তার পুরো শরীরে এখনো ঘাম চিকচিক করছে। গলা থেকে শুধু
শুরু করে চওড়া বুকের ওপর দিয়ে ফোঁটা ফোঁটা ঘাম বেড়ে নেমে যাচ্ছে সোজা ট্রাউজারের ভেতরে। একদিকে চরের আঘাতে নীলাক্ষীর গালটা ব্যথায় টনটন করছে, আর অন্যদিকে তার চোখের দৃষ্টি যেন আটকে গেছে সামনের এই অর্ধ উলঙ্গ পুরুষালী অবয়বের ওপর। হঠাৎ করে নীলাক্ষীর খেয়াল হলো সে এভাবে একজন প্রায় নগ্ন পুরুষের দিকে তাকিয়ে আছে। লজ্জা এবং ক্ষোভ সে তড়িঘড়ি করে উঠে বসল, গালটা এক হাতে চেপে ধরে কাঁপানো গলায় বলল, আপনি 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 আমাকে মারলেন কেন? আদ্রিয়ানো তার জ্বলন্ত চোখ দুটো নীলাক্ষীর ওপর স্থির রেখে ঠান্ডা নিষ্ঠুর গলায় বলল, কি বলেছিলে যেন? পাগল বসের পাগলামি। না, ঠিক আছে, চলো তাহলে একটু পাগলামি করি। আদ্রিয়ানোর মুখের ভাব দেখে নীলাক্ষী এবার সত্যি ভয় পেয়ে গেল। সে বিছানায় কিছুটা পিছিয়ে গিয়েও বলল, কি 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 করবেন আপনি? আদ্রিয়ানো উত্তরের অপেক্ষা না করে আরো কিছুটা ঝুঁকে এলো। তার শক্ত আঙুলগুলো দিয়ে নীলাক্ষীর সিল্কের মতো নরম চুলগুলো শক্ত করে মুঠো করে ধরল। তার মুখের খুব কাছাকাছি মুখটা এনে ফিসফিসে বলল, এখানে করবে নাকি আমার বেডরুমে যাবে? নীলাক্ষী ব্যথায় কুঁকিয়ে উঠল। চুল টেনে ধরার কারণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে কাঁপতে কাঁপতে বলল, কি করবেন আপনি? ছাড়ুন আমাকে, দয়া করে ছাড়ুন। আদ্রিয়ানো নীলাক্ষীর দিকে রুদ্র এবং নির্মমভাবে তাকিয়ে রইল। তার চোখে মুখে পাথরের মতো কাঠিন্য, ঠোঁটের কোণে কোণে হাসির লেশমাত্র নেই। সে আবার ফিসফিস করে বলল, শুধু পাগলামি করব বলো? কোথায় করবে? এখানে নাকি আমার বেডরুমে? নীলাক্ষী যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। আদ্রিয়ানো তীব্র চোখের ঠিক ওপরে তার চোখ দুটো আটকে গেছে। ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা, শুধু দুজনের উত্তপ্ত এক দ্রুত গতিতে নিঃশ্বাস একে অপরের ওপর আছড়ে পড়ছে। নীলাক্ষী কোনো মতে জড়ানো কণ্ঠে বলল, যাব না আমি, ছেড়ে দিন আমাকে। কেন নিয়ে এসেছেন আমাকে এখানে? চুলটা ছাড়ুন বলছি, আমার খুব লাগছে। আদ্রিয়ানো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নীলাক্ষীর চুলটা ঝটকা দিয়ে ছেড়ে দিল। যার ধাক্কায় নীলাক্ষী আবার বিছানায় আছড়ে পড়ল। আদ্রিয়ানো সোজা হয়ে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, বেয়াদব একটা, খাবার ফেললি কেন? তোর বাপের টাকায় কেনা খাবার? আর কোনো বেয়াদবি না করে চুপচাপ ওঠ, উঠে খাবারটা খা। আর যদি তা না করিস তবে তোকে কিভাবে খাবার খাওয়াতে হয় সেই রাস্তা আমার খুব ভালো করেই জানা আছে। নীলাক্ষী ভয়ে কাঁপতে কাঁপতে নিচু গলায় জানতে চাইল, কি 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 করবেন আপনি? আদ্রিয়ানো করে এক চিলতে হেসে জুলিয়ার দিকে তাকালো, তারপর নীলাক্ষীকে উদ্দেশ্য করে বলল, তেমন কিছু না, জাস্ট জুলিয়াকে বাইরে পাঠিয়ে ঘরের দরজাটা ভেতর থেকে লক করব, তারপর মনের সুখে পাগলামি করব। অনেকদিন হলো কোনো পাগলামি
করি না। আর তাছাড়া গতকাল রাতে কে যেন বলেছিল, প্লিজ ডু সামথিং, সো আই উইল ডু সামথিং বেবি গার্ল। তার কথা শুনে নীলাক্ষীর পুরো শরীর ভয়ে হিম হয়ে গেল। আদ্রিয়ানো তার তীক্ষ্ণ দৃষ্টি নীলাক্ষীর ওপর রেখে শেষবারের মতো হুয়াক্কার দিয়ে বলল, এখন ওঠ, উঠে দ্রুত খাবার খেয়ে নিবি। আর একবারও যদি আমার এই পেন্ট হাউসে তোর চিৎকার চেঁচামেচি বা কান্নার আওয়াজ আমি শুনি, তবে তোকে এখান থেকে তুলে একেবারে ছাদে নিয়ে যাব, তারপর ওপর থেকে ধপাস করে নিচে ফেলে দেব, মনে থাকে যেন। কথাটা শেষ করে আদ্রিয়ানো দরজার দিকে এগাল। দরজার কাছে দাঁড়িয়ে জুলিয়ার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল, টিচ হার সাম ডিসিপ্লিন জুলিয়া। জুলিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ানো যাওয়ার আগে শেষ বাক্যটি উচ্চারণ করল, আমার সামনে আমি কোনো রকমের বেয়াদবি সহ্য করব না। ওকে ভালো করে বুঝিয়ে দাও জুলিয়া, ও যদি এরপরও এরকম বেয়াদবি করতে থাকে, তবে ওর সাথে পরবর্তীতে কি কি হতে পারে, আর আদ্রিয়ানোর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, সেটা একে পরিষ্কার করে বুঝিয়ে দাও। এই বলে আদ্রিয়ানো ভারী কদমে ঘর থেকে বের হয়ে যাবে। এমন সময় এগুলো কি হচ্ছে আদ্রিয়ানো? দরজার কাছে থেকে ভেসে আসা ভারী কণ্ঠস্বর শুনে ঘর ভর্তি জমাট বাঁধা উত্তেজনা যেন মুহূর্তের মধ্যে কিছুটা হালকা হয়ে গেল। দরজায় এসে দাঁড়িয়েছে আরমান্দো। এতক্ষণ সে জিমনেসিয়ামের ভেতরেই ছিল। জিমের বাইরে এসে এই করিডোরে আচমকা এমন তীব্র চিৎকার চেঁচামেচি শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। শরীর মোছার জন্য কাঁধে রাখা টাওয়ালটা কোনো মতে গায়ে জড়িয়েই সে তড়িঘড়ি করে এখানে চলে এসেছে। গায়ে অবশ্য স্যান্ডো গেঞ্জি। তার চোখে মুখে স্পষ্ট বিস্ময়, কারণ এই পেন্ট হাউসে আগে কখনো কোনোদিন সামান্যতম শোরগোলও শোনা যায়নি। বাড়িটি সবসময় যেন এক নিস্তব্ধ পাতালপুরী কিংবা কোনো এক নিথর মৃত্যুপুরীর মতো নিঝুম হয়ে থাকতো। অথচ আজ সকাল থেকেই এই বাড়িতে এমন সব বিচিত্র শব্দ হচ্ছে, যা শুনে মনে হচ্ছে বাধ্য এখানে কোনো সাধারণ রক্ত মাংসের মানুষ বসবাস করতে শুরু করেছে। আরমান্দোকে দেখা মাত্রই জুলিয়া একরাশ লজ্জাবোধ নিয়ে ঝটপট নিজের মাথা নিচু করে ফেলল। আরমান্দো সেদিকে খেয়াল না করে আদ্রিয়ানোর দিকে তাকালো। তার কণ্ঠে এক জরুরি বার্তা। সে গম্ভীর গলায় বলল, আদ্রিয়ানো, আমাদের এখনই নিচে যেতে হবে, নিকো এসেছে। আরমান্দোকে তার কথা শেষ করতে দিল না আদ্রিয়ানো। হাত উঁচিয়ে তাকে মাঝে পথে থামিয়ে দিল সে। তার চোয়াল এখনো শক্ত। সে ঘরে এক কোণে বিছানায় পড়ে থাকা নীলাক্ষীর দিকে তার তীক্ষ্ণ শীতল চোখ দুটো ফেরালো। নিষ্ঠুর এবং চূড়ান্ত সতর্কবাণীর সুরে বলল, আর কোনো বেয়াদবি না করে চুপচাপ জুলিয়া যা বলবে তাই করবি, অন্যথায় আমি যদি পুনরায় এই রুমে ফিরে আসি এবং আমাকে যদি কিছু করতে হয়, তবে নিজের জন্য কি ডেকে আনবি?
তা আমি নিজেও বলতে পারি না। একটু থেমে নীলাক্ষীর ভীত সমস্ত চেহারার দিকে তাকিয়ে সে আবারও নিচু ফিসফিসানি কণ্ঠে যোগ করল, আর একটা কথা ভালো করে মনে রাখিস লিটল বেবি গার্ল, আমার সামথিং কিছু করাটাও তোর জন্য অনেক বেশি হয়ে যাবে। তোর এই যে পাতলা শরীর, এই শরীরের সামান্য মাংস আমার সেই সামথিং সহ্য করতে পারবে কিনা তা একবার ভেবে দেখিস। নীলাক্ষী কাঁপতে কাঁপতে এক বুক কান্না চেপে আদ্রিয়ানোর দিকে তাকালো। দুজনের চেহারার এবং শরীরের গঠন তুলনাটাই এক চরম বৈপরীতা। আদ্রিয়ানের দৈর্ঘ্য প্রায় 6 ফুট 2 ইঞ্চি হবে, তার উপর নিয়মিত কঠোর পরিশ্রমে গড়া বিশাল শক্তপোক্ত বাইসেপ ওয়ালা এক পুরুষালী দানবীয় দেহ। তার সামনে দাঁড়িয়ে থাকা নীলাক্ষী যেন এক অতীত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্তিত্ব, মাত্র 46 কেজি ওজনের, 5 ফুট 2 ইঞ্চি উচ্চতার এক ছোট কোমল মেয়ে। তার শরীরের গঠন অত্যন্ত পাতলা, শরীরে বাড়তি মাংস লেশমাত্র নেই বললেই চলে। এতটাই শীর্ণ যে গলার নিচের কলার বোন বা হাড়গুলো স্পষ্ট দেখা যায়। তবে এই পুরো রোগাটে শরীরের মধ্যে তার মুখমণ্ডলগুলোটি ছিল এক পরম বিস্ময়। গোলগাল মায়াবী এক অবয়ব আসলে তার ফর্সা গালে টোল পড়ে, এমনকি তার ঠোঁট থুতনিতেও একটা মিষ্টি টোল ফুটে ওঠে। আর সেই চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো তার ভাষা নীলচে সবুজাভ চোখ জোড়া। যে মানুষ একবারে নীলচে সবুজ চোখে তাকিয়েছে সে এই চোখের মায়ে পড়তে বাধ্য। অন্য কোনো কিছুর দিকে তাকানোর ক্ষমতা তার থাকবে না। সবকিছু মিলিয়ে নীলাক্ষী ছিল এমন এক মায়াবী ছোট্ট মেয়ে, যাকে প্রথম দেখাতেই যে কোনো কঠোর মানুষের মনের ভেতরেও এক মৃদু কম্পন তৈরি হতে বাধ্য। কিন্তু সেই মায়াবী মুখে এমন স্পষ্ট এক পাশবিকতার দাগ, ফর্সা গালে আদ্রিয়ানোর শক্ত হাতে 5টি আঙুলের দাগ লাল হয়ে বসে আছে। আদ্রিয়ানো চলে যেতেই জুলিয়া ধীর পায়ে নীলাক্ষীর কাছে এগিয়ে এলো। তার খুব মায়া হচ্ছিল মেয়েটির জন্য। সে আলতো করে নীলাক্ষীর পাশে বসে আক্ষেপে সুরে বলল, কেন শুধু শুধু এই পাগলামিটা করতে গেল বলো তো? দেখতো এই সুন্দর চেহারাটায় বসের হাতের 5টি আঙ্গুল দাগ কেমন বিশ্রীভাবে বসে গেছে। জুলিয়া তার পরনে ইউনিফর্মে পকেট থেকে একটি পরিষ্কার সুতি রুমাল বের করলো। তারপর পরম যত্নে নীলাক্ষীর ঠোঁটের কোণে লেগে থাকা এক ফোঁটা তাজা রক্ত আলতো করে মুছে দিতে থাকতো। জুলিয়া হাতের ছোঁয়া পেতেই নীলাক্ষী ভেতরে ভাঙা কান্না আবার উতলে উঠল। সে অবুঝ বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে গাল ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। জুলিয়া আর নীলাক্ষী প্রায় সমবয়সী হলেও মানসিকতার দিক থেকে নীলাক্ষী এখনো অত্যন্ত ইম্যাচিওর বা অবোধ। দুনিয়ার কঠিন বাস্তব ও নির্মমতা সে এখনো দেখেনি। সে বড় হয়েছে বাবার আদরে, এক সুরক্ষিত খাঁচায়। অন্যদিকে দুনিয়ার সব নিষ্ঠুরতার মুখোমুখি হয়ে জুলিয়া আজ এখানে টিকে আছে।
তাই সে এত শান্ত ও বাস্তববাদী নীলাক্ষীর মন বারবার কেবল তার বাবার কাছে ফিরে যাওয়ার জন্য আকুল হয়ে উঠেছে। সে মনে মনে ভাবছে, কেমন করে এই হায়নারা তাকে তার চেনা জগৎ থেকে এভাবে তুলে নিয়ে এলো। এখান থেকে কি সে আর কোনোদিন মুক্ত হতে পারবে না? লোকটা কত বাজে, কত নির্দয়, কত নিষ্ঠুর! এত জোরে একটা থাপ্পড় মারল তাকে। নীলাক্ষী মনে মনে প্রতিজ্ঞা করল, সে আর কোনোদিন এই বাজে লোকটার দিকে তাকাবে না। কিন্তু যতই সে মনে শক্ত হওয়ার চেষ্টা করুক না কেন, গালের তীব্র যন্ত্রণা আর একাকিত্বের ভয় তাকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। সে শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলল। এদিকে সপ্তম তলা থেকে নিজের পার্সোনাল লিফটে চড়ে আদ্রিয়ানো এবং আর্মান্দো একদম নিচের তলার বিশাল লবিতে নেমে এলো। আদ্রিয়ানো লিফট থেকে বের হতে তার সার্বক্ষণিক বডিগার্ডদের একজন অত্যন্ত তৎপরতার সাথে বসের জন্য পোশাক এগিয়ে দিল। আদ্রিয়ানো কোনো কথা না বলে ক্ষিপ্ত হাতে একটি কালো টি-শার্ট গলিয়ে নিল। জিমের পর মাত্রই ড্রেস পরিবর্তন করায় তার বাইসেপ ও ট্রাইসেপগুলো এখনো অতিরিক্ত রক্ত সঞ্চালনের কারণে ফুলে ফুলে ফেঁপে আছে। কপাল ও ঘাড় থেকে এখনো ঘামের শুকনো কণা ঝরছে। আরেকজন বডিগার্ড দ্রুত একটি পরিষ্কার টাওয়াল বাড়িয়ে দিতে আদ্রিয়ানো অত্যন্ত বিরক্তিতে নিজের মুখগুলো ও ঘাড়ের ঘাম মুছে নিল মাত্র 5 মিনিটের মধ্যে। নিজেকে মোটামুটি ফ্রেশ করে এবং যথাযথ ড্রেস আপ শেষ করে আদ্রিয়ানো ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। এই ড্রয়িং রুমটি এখন এক কথায় বিশাল এবং রাজকীয়। বাইরে তখন সূর্য প্রায় ডুবে অবস্থা। গোধূলির শেষ সোনালি আলোর এক মায়াবী আভা জানালার ভারী পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়েছে। আদ্রিয়ানো রুমে প্রবেশ করেই সেখানকার বড় বড় কালো লেদারের সোফাগুলোর একটিতে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে গা এলিয়ে বসল। তার বসার ভঙ্গিতে একচ্ছত্র ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছিল। ঠিক মিনিট 5 পরই লবিতে ভারী বুটোর আওয়াজ পাওয়া গেল। আদ্রিয়ানো বডিগার্ডদের একটি দল, যাতে প্রায় 8 থেকে 10 জন সহস্র লোক ছিল, তারা ড্রয়িং রুমে প্রবেশ করল। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে নিকো এবং লুকা, আদ্রিয়ানোর 2 সৎ ভাই। তারা কাছাকাছি আসতেই সোফায় বসা আদ্রিয়ানো পাশে দাঁড়ানো লুকাকে সোফায় বসার জন্য ইশারা করল আর্মান্দো, কিন্তু নিকো সেখানে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ানো তীক্ষ্ণ ও জ্বলন্ত দৃষ্টি নিকোর ওপর নিবদ্ধ হতেই পুরো ঘরের তাপমাত্রা যেন মাইনাসে নেমে গেল। লুকা বুঝতে পারল যে নিকো নিজের কৃতকর্মের জন্য আজ আদ্রিয়ানোর কাছ থেকে কোনো সাধারণ ক্ষমা পাবে না। আদ্রিয়ানো কিছুক্ষণ নিকোর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। এরপর সে অত্যন্ত ধীরস্থিরভাবে তার কোমর থেকে একটি রূপালি রঙের চকচকে পিস্তল বের করল এবং তা সোজা নিকোর দিকে তাক করল। তার কণ্ঠস্বর থেকে যেন
বরফ ঝরে পড়ল। হাউ ডিয়ার ইউ ইউনিফর্ম অ্যাবাউট মি টু দ্য পুলিশ। আমার নামে পুলিশকে জানানোর দুঃসাহস তোর কিভাবে হলো? আদ্রিয়ানো দাঁতে দাঁত চেপে বলল, একবারও ভেবে দেখিসনি এর পরিণাম কি হতে পারে? তোদের এত বড় দুঃসাহস কোত্থেকে হয়, যেখানে তোরা খুব ভালো করেই জানিস তোদের নিজেদের জন্মদাতা বাবা পর্যন্ত তোদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। সেখানে তুই কিনা আমারই সাম্রাজ্য বসে আমার নামে পুলিশের কাছে ইনফর্ম করার সাহস পাস দেখালি। আদ্রিয়ানোর হাতের পিস্তলের লটটা নিকোর কপাল বরাবর আরো একটু এগিয়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, এখন যদি এই মুহূর্তেই তোকে গুলি করে মেরে আমার খাঁচাবন্দি ক্ষুধার্ত হায়নাদের সামনে ছেড়ে দিই খাবারের জন্য, তাহলে কেমন হবে বলতো? কথাটা বলে আদ্রিয়ানো পিস্তলের সেফটি ক্যাচ অন করার জন্য হাত ও আঙুল সামান্য নাড়ালো। নিকো তখন ভয়ে কাঁপছে, তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। সেই সাথে সাথে কাঁপা কাঁপা পায়ে সামনে এগিয়ে এসে হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগলো, আদ্রিয়ানো প্লিজ, আমি তোমার ভাই হই, আমাকে মেরো না। আদ্রিয়ানো হাতের আঙ্গুল ট্রিগারের ওপর চেপে বসার ঠিক আগের মুহূর্তেই সে দূর থেকে কিছু একটা দেখতে পেল। ড্রয়িং রুমের বিপরীত পাশে থাকা অন্য একটি সাধারণ লিফটের কাছের দরজা গলে দুটি চোখ সরাসরি তার দিকে চেয়ে আছে। সেই চেনা লিলসের সবুজ চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে এবং তাতে এক চরম আতঙ্ক ও বিস্ময় ফুটে উঠেছে। আসলে উপর থেকে জুলিয়া কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে নীলাক্ষীকে শান্ত করেছিল এবং তার পছন্দ মতো কিছু খাওয়ানোর উদ্দেশ্য এই নিচের তলার ডাইনিংয়ে নিয়ে আসছিল। কিন্তু লিফটের দরজা খুলতেই নীলাক্ষী যে দৃশ্য দেখল তা তার কল্পনারও অতীত। এক ভয়ঙ্কর দর্শন হিংস্র পুরুষ, যে কিছুক্ষণ আগে তাকে চর মেরেছিল, সে এখন অন্য একজনের কপালে বন্দুক ঠেকিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই বিভৎস ও রক্তারক্তি পরিবেশ সহ্য করার মতো ক্ষমতা নীলাক্ষীর ছিল না। দৃশ্যটি দেখা মাত্রই সে লিফটের ভেতরে আতঙ্কে এক কান্নায় ভেঙে পড়ল এবং মুহূর্তের মধ্যে চোখের মনি উল্টে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। জুলিয়া আইসক্রিম এই ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। নীলাক্ষী আদ্রিয়ানোর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। তার মুখ থেকে এক তীব্র বিরক্তিত শব্দ বেরিয়ে এলো, শিট, দিস লেফট অ্যাক্সেল। সে এক মুহূর্তের মতো হাতের পিস্তলটি নিজের কোমরে গুজে ফেলল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় নির্দেশ দিল, এই দুইটাকে আপাতত সরাও এখান থেকে। এদের সাথে কি করতে হবে তা আমি পরে দেখছি। বসের হুকুম হওয়া মাত্রই বডিগার্ডরা কোনো দ্বিধা না করে লুকা ও নিকোকে ধরাধরি করে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে গেল।
এদিকে আদ্রিয়ানো দ্রুত পায়ে বড় বড় পদক্ষেপে লিফটের দিকে এগিয়ে গেল। তার ঠিক পেছনে রইল আরমান্দো। লিফটের কাছে পৌঁছাতেই আদ্রিয়ানো জুলিয়ার দিকে এক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল, কি হয়েছে এই বেয়াদবটার? এটাকে নিচে নামারও অনুমতি তোকে কে দিয়েছে? জুলিয়া তখন ভয়ে কাঁপছে। তার কণ্ঠস্বর কাঁপছিল। সে আমতা আমতা করে বলল, বস ওর উপরে খাবারগুলো সব ফেলে দিয়েছিল। নিচে এনে ওর পছন্দ মতো অন্য কিছু খাবার তৈরি করে দিলে ও হয়তো কিছুটা খাবে। আমার ভুল হয়ে গেছে বস, প্লিজ ক্ষমা করে দিন। আদ্রিয়ানো এক নজর মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা নীলাক্ষীর দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় বলল, ঠিক আছে, এখন এটাকে তুলে আবার রুমে নিয়ে যা। জুলিয়া অত্যন্ত অসহায় চোখে নীলাক্ষীর অবশ শরীরের দিকে তাকিয়ে বলল, কিন্তু বস, আমি একা একে কিভাবে তুলব? কাউকে একটু ডাকলে ভালো হতো। জুলিয়ার কথা শুনে আরমান্দো কাজের সুবিধার্থে কিছুটা এগিয়ে এলো নীলাক্ষীকে কোলে তুলে নেওয়ার জন্য। কিন্তু সে নীলাক্ষীর শরীর স্পর্শ করার আগেই আদ্রিয়ানোর একটি শক্তপোক্ত চওড়া হাত আরমান্দোর বুকের সামনে এসে তাকে বাধা দিল। আদ্রিয়ানোর চোখের ইশারা এবং হাতের সেই বাধা এতটাই স্পষ্ট ছিল যে আরমান্দো এক মুহূর্তেই বুঝে গেল এই মেয়েটিকে অন্য কোনো পুরুষের স্পর্শ করার অধিকার নেই, এমনকি তার নিজেরও না। আরমান্দোর সাথে সাথে কোনো কথা না বাড়িয়ে চোখ দুটো বন্ধ করে এক কদম পিছিয়ে গেল। আদ্রিয়ানো প্রচণ্ড বিরক্তিতে নিজের কপাল কুঁচকে ফেলল। সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেই হাঁটু ভেঙে মেঝের ওপর বসে পড়ল। অন্য কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে এক ঝটকায় নীলাক্ষীর সেই পাতলা 46 কেজি ওজনের শরীরটাকে নিজের শক্তিশালী দুই বাহুর ওপর তুলে নিল। কোলে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর পরও আদ্রিয়ানোর মুখের বিরক্তি কোমল না। সে নিজের মনেই গজ গজ করতে করতে বলতে লাগলো, লিটল র্যাক্সেল, তোকে তো আমি সত্যি সত্যি একদিন ওপর থেকে নিচে ফেলে দেবো বেয়াদব মেয়ে। এই প্রথম তোর মতো একটা তুচ্ছ মেয়ের জন্য আমাকে লোডেড গান, গুলি ভর্তি বন্দুক নামিয়ে রাখতে হলো। আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। তোর এই বেয়াদবির শাস্তি তুই খুব শীঘ্রই পাবি। সে নীলাকে অবচেতনা মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলতে লাগলো, একবার জ্ঞান হারিয়েছিস তো কি হয়েছে? তুই বারবার জ্ঞান ফিরে পাবি। আর আমি তোকে চাপকে বারবার জ্ঞান হারাতে বাধ্য করব বেয়াদব। কথাগুলো মুখে অত্যন্ত কর্কশ নিষ্ঠুর শোনালো। আদ্রিয়ানো কিন্তু নীলাক্ষীকে অত্যন্ত যত্নের সাথে নিজের পার্সোনাল লিফটের দিকে নিয়ে যেতে লাগলো। তার হাঁটার গতি কিংবা ধরার ভঙ্গিতে নীলাক্ষী শরীরে সামান্যতম আঘাত লাগারও কোনো সুযোগ ছিল না।
লিফটের বাইরে দাঁড়িয়ে থাকা জুলিয়া এবং আরমান্দো একে অপরের দিকে চরম বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তাদের চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য, যে আদ্রিয়ানো মুখে এত বড় বড় নিষ্ঠুর কথা বলছে, সেই আদ্রিয়ানো কিনা এই মেয়েটিকে এত যত্নের সাথে বুকে জড়িয়ে নিজের পার্সোনাল লিফটে করে ওপরে তোলা নিয়ে যাচ্ছে। আদ্রিয়ানো এই অদ্ভুত বিপরীত কর্মী আচরণ দেখে জুলিয়া এবং আরমান্দোর বিস্ময় যেন এক নিমিষে সপ্তম সীমায় গিয়ে পৌঁছালো। তারা নির্বাক হয়ে শুধু সেই বন্ধ হয়ে যাওয়া লিফটের দরজার দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ানো যখন নীলাক্ষীকে আলতো করে নিজের কোলে তুলে নিল, তখন তার পুরো শরীর জুড়ে একটা অদ্ভুত নীরবতা। চারপাশের নীরবতা ছাপিয়ে কেবল তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। নীলাক্ষীকে বুকে জড়িয়ে ধরেই সে পা বাড়ালো প্রাইভেট লিফটের দিকে। লিফটের ধাতব দরজাটা নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আদ্রিয়ানো আলতো করে নীলাক্ষীর মাথাটা নিজের কাঁধে আরো একটু গুজে দিল। লিফটের ভেতরে স্ক্রিনের লাল রঙের ডিজিটাল সংখ্যাগুলো একে ভেসে উঠতে লাগলো। 1, 2, 3। প্রতিটি ফ্লোরে পার হওয়ার সাথে সাথে আদ্রিয়ানোর বুকের ভেতর টান টান উত্তেজনা যেন কিছুটা থিতিয়ে আসছিল। অবশেষে লিফট এসে থামলো সপ্তম তলায়। টুং করে একটা মৃদু শব্দ হতেই দরজা খুলে গেল। এই ফ্লোরটা ভীষণ শান্ত। আদ্রিয়ানো ধীর কিন্তু স্থির পায়ে করিডোর ধরে এগিয়ে চলল। বিশাল জিমনেসিয়ামটা হার হতে হাতের ডানে পড়ল গেস্ট রুম, যে ঘরটা আগে থেকে নীলাক্ষীর জন্য সুনির্দিষ্ট করে রাখা হয়েছিল। ঘরের ভারী কঠোর দরজাটায় এক হাত দিয়ে সামান্য ঢেলে ভেতরে ঢুকলো আদ্রিয়ানো। রুমের ভেতর এক মায়াবী আলো আধারিত খোলা খেলা। আদ্রিয়ানো সোজা এগিয়ে গেল ঘরের মাঝখানে থাকা বিশাল নরম বিছানাটার দিকে, অত্যন্ত সতর্কতার সাথে, যেন কোনো কাছের পুতুল নড়চড় হয়ে ভেঙে না যায়। যেভাবে নীলাক্ষীকে বিছানার নরম চাদরের ওপর শুইয়ে দিল, এতক্ষণ কোলে নিয়ে আসার কারণে, এবং আগের ধস্তাধস্তিতে নীলাক্ষীর গায়ের কাপড় কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। আদ্রিয়ানো এক মুহূর্তে তার জন্য থমকে দাঁড়ালো, তারপর নিজের হাতটা বাড়িয়ে দিল, অত্যন্ত সতর্ক যেন কোনোভাবেই নিজের হাতের স্পর্শ নীলাক্ষীর শরীরে না লাগে। শুধুমাত্র দুটো আঙুলের ভাঁজে কাপড়ের একটা কোণা কোনো মতে চেপে ধরে টেনে টুনে জামাটা ঠিক করে দিল সে। তার এই অতিরিক্ত সতর্কতা, এই দূরত্ব বজায় রাখার চেষ্টা, সব নীলাক্ষীর প্রতি যেন ক্ষোভের বহিঃপ্রকাশ। কাপড় ঠিক করা শেষে আদ্রিয়ানো সোজা হয়ে দাঁড়ালো না। সে ঝুঁকে পড়ে তাকালো নীলাক্ষীর মুখের দিকে। কি অদ্ভুত এক মায়াবী মুখ, কিন্তু সেই মায়াবী মুখে এখন ফুটে আছে আদ্রিয়ানোর নির্মমতার দাগ। নীলাক্ষীর ফর্সা গালে স্পষ্ট বসে আছে হাতের 5টি আঙুলের দাগ, রক্তিম কালচে হয়ে ওঠা এক হিংস্রতার প্রমাণ। হাতের 5টি আঙুল স্পষ্ট ফুটে উঠেছে নীলাক্ষীর গালে। মেয়েটির ঠোঁটের কোণ বয়ে গড়িয়ে পড়েছে এক ফোঁটা রক্ত, যা এখন শুকিয়ে কালচে দাগে পরিণত হয়েছে।
আদ্রিয়ানো নিজের ডান হাতের দিকে তাকালো। এই হাতটায় একটু আগে আঘাত করেছিল। এই 5 আঙ্গুলের ছাপটায় এখন নীলাক্ষীর মায়াবী গালে রাজত্ব করছে। নিজের হাতের দিকে তাকিয়ে আদ্রিয়ানো ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত রহস্যময় হাসি। সে হাসিতে অনুশোচনা কতটা ছিল জানা নেই, তবে এক তীব্র অধিকার বোধ আর আক্রোশের মেলবন্ধন যেন লুকিয়েছিল সে অস্ফুট হাসির আড়ালে। আদ্রিয়ানো বিছানার পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। হঠাৎ করে তার চোখ আটকে গেল নীলাক্ষীর তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটোর ওপর। গোলাপি পাপড়ির মতো নরম সেই ঠোঁট, জোড়া কান্নার তীব্রতায় এখনো অস্বাভাবিকভাবে কাঁপছে। মেয়েটার কপালে হাত না থাকলেও আদ্রিয়ানো অনুভব করতে পারছিল চারপাশের বাতাসটা কেমন যেন তপ্ত হয়ে উঠেছে। তার দেওয়া সেই হিংস্র থাপ্পড়ের চোটে হয়তো মেয়েটার শরীরে ধুম জ্বর এসে ভর করেছে। আদ্রিয়ানো পলকহীন চোখে তাকিয়ে রইল। তার চোখের দৃষ্টিতে যেন এক আদিম ঘোর নেমে এসেছে। মনের গভীরে উতাল পাতাল করে উঠল এক ঝাঁক অবাধ্য প্রশ্ন। এই মেয়ের ঠোঁটগুলো এত তীব্র গোলাপি কেন? কেন এইভাবে কাঁপছে অনুভূতির নীরবতায়, তীব্রতায়? তার সবচেয়ে বড় কথা, এই অবাধ্য ঠোঁট জোড়া তাকে এত অদ্ভুতভাবে নিজের দিকে টানে কেন? একটা দীর্ঘশ্বাস চেপে আদ্রিয়ানো মনে মনে বিড়বিড় করে উঠল, অদ্ভুত বেয়াদব একটা মেয়ে। কোনোদিন আমার একটা কথাও শুনবে না। হঠাৎ করেই আদ্রিয়ানোর স্মৃতি তাকে টেনে নিয়ে গেল পেছনের সেই মাতাল করা রাতে। সেই রাতেও মেয়েটা এমন অবাধ্য করেছিল। বারবার তাকে দূরে সরিয়ে দেওয়ার পরও নীলাক্ষী ঘোরে ঘোরে আদ্রিয়ানোর শার্ট খামচে ধরে বলেছিল, ডু সামথিং, প্লিজ ডু সামথিং। সেই আকুতি, সেই মাদকতা ভরা রাতে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল আদ্রিয়ানো। ঝোঁকের মাথায় আলতো করে ঠোঁটের ছোঁয়া এঁকে দিয়েছিল নীলাক্ষীর নরম গলার ভাঁজে। পুরনো স্মৃতির ঘোর কাটতেই আদ্রিয়ানোর চল আবার শক্ত হয়ে উঠল। সে মনে মনে রাগ সামলাতে না পেরে ভাবল, বেয়াদব মেয়ে একটা। ঘুম থেকে উঠুক একবার, জ্ঞান ফিরুক ওর। গুনে গুনে ঠাটিয়ে আরো 3টা চর মারব। চর খেয়ে আবার জ্ঞান হারাবে, জ্ঞান ফিরলে আবার খাটিয়ে 3টা দেব। ঠিক তখনই দরজায় একটা মৃদু খটখট শব্দ হলো। আদ্রিয়ানো ধীর শান্তিতে ঘাড় কাত করে দরজার দিকে তাকালো। দেখলো জুলিয়া এসে দাঁড়িয়েছে। আর জুলিয়ার ঠিক পেছনেই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত ডান হাত আরমান্দ। জুলিয়াকে ঘরের ভেতর ঢুকতে দেখে আদ্রিয়ানো নিজের গলার স্বর কিছুটা নামিয়ে আদেশ দিল, ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দাও। গায়ে হালকা জ্বর মনে হচ্ছে। ভালো করে শরীরটা মুছিয়ে দাও। আর ওর জন্য হালকা কিছু খাবারের ব্যবস্থা করো। কথাটা শেষ করেই আদ্রিয়ানো সোজা হয়ে দাঁড়ালো। এবার তার কণ্ঠস্বর কঠোর, গম্ভীর
এবং এতটাই চড়া হলো যেন দরজায় দাঁড়িয়ে থাকা আরমান্দ স্পষ্ট শুনতে পায়। আরমান্দর দিকে তীব্র দৃষ্টি হেনে সে ঘোষণা করল, আজকের পর থেকে এই সেভেন্থ ফ্লোরে আর কোনো পুরুষ মানুষ যেন ভুলেও প্রবেশ না করে। কেউ না, মানে কেউ না, নট ইভেন ইট আরমান্দ। এই ফ্লোরে আর এই রুমে শুধুমাত্র আমার যাতায়াত থাকবে, কথাটা যেন মাথায় থাকে। আরদিয়ানো বজ্র কঠিন কণ্ঠস্বরের পর পুরো ঘর জুড়ে এক পিনপতন নীরবতা নেমে এলো। কথাটা শেষ করেই আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না আরদিয়ানো। লম্বা লম্বা পায়ে ঘর থেকে বের হয়ে গেল সে। তার পেছনে পেছনে ছায়ার মতো ছুটল আরমান্দ। সপ্তম তলা পার হয়ে তারা লিফটে করে উঠে এলো অষ্টম তলায়, যা আরদিয়ানোর নিজস্ব এবং সম্পূর্ণ ব্যক্তিগত ফ্লোর। নিজের রুমে ঢুকে আরদিয়ানো গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলল। যখন মাত্র ওয়াশরুমে ঢুকবে ঠিক তখনই আরমান্দ কিছুটা স্তব্ধ করে কাজের কথাটা পেরিয়ে ফেলল গম্ভীর গলায় এবং আরদিয়ানো, জাহাজে করে আমাদের অস্ত্রের কন্টেইনারগুলো বন্দর চলে এসেছে, কিন্তু এগুলো খালাস করে আনতে কাকে পাঠাবে? আরদিয়ানো বাথরুমের দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালো। কিন্তু আরমান্দর করা এত বড় একটা বিজনেস সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে সম্পূর্ণ ভিন্ন এক কথা বলে বসল। অত্যন্ত শান্ত কিন্তু ধীর গলায় বলল, ডক্টর লরেঞ্জের কাছ থেকে ওর জন্য শুধু ওষুধ নিয়ে আসো। আরমান্দ থমকে গেল। সে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না। তার চোখে মুখে চরম বিস্ময় ফুটে উঠল। একদিকে কোটি কোটি ডলারের অবাধ অস্ত্রের কন্টেইনার বন্দরে এসে পড়ে আছে, যা তাদের পুরো আন্ডারওয়ার্ল্ডের ব্যবসার জন্য অত্যন্ত জরুরি। আর সেই মোক্ষম সময়ে আদ্রিয়ানো অস্ত্রের কথা এক পাশে সরিয়ে রেখে একটা মেয়ের চিকিৎসার কথা ভাবছে। দীর্ঘদিন ধরে আরদিয়ানোর সাথে কাজ করছে আরমান্দ। এই প্রথম সে দেখল আরদিয়ানো বিজনেসের চেয়ে অন্য কোনো বিজনেসকে, বিশেষ করে একটা মেয়েকে এতটা গুরুত্ব দিচ্ছে। আরমান্দ স্তব্ধ হয়ে গম্ভীর এক অবাক দৃষ্টি তার বসের দিকে তাকিয়ে রইল। আরদিয়ানোর মনের ভেতরে কি চলছে তা অনুধাবন করার সাধ্য যেন এই মুহূর্তেই আরমান্দরও নেই। অসীমের দরজা খুলে যখন আদ্রিয়ানো বের হলো, তখনও তার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। সৌন্দর্যের এক অদ্ভুতপূর্ণ নিদর্শন। আরদিয়ানো যে কেউ এই পুরুষের সৌন্দর্য আটকে যাবে। দীর্ঘ 15 মিনিটের শীতল গোসল তার ভেতরে উত্তাপকে পুরোপুরি শান্ত করতে পারেনি। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আরদিয়ানো লক্ষ্য করল আরমান্দ এখনো ঘরে এক কোণে ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এক অদ্ভুত বিস্ময় আর ভ্যাবাচ্যাকা খাওয়া ভাব। আরদিয়ানো আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো পিছনে সরালো। ব্যাক ব্রাশ করতে করতে
আয়নাতেই আরমান্দোর প্রতিচ্ছবি দেখে কিছুটা উপহাসে সুরে বলল, মুখটা বন্ধ কর আরমান্দো, মাসে ঢুকবে। ওহ আচ্ছা, এখানে তো আমার অনুমতি ছাড়া মাসে ঢোকারও সাহস পায় না। আরমান্দো দীর্ঘশ্বাস ফেলে সোফার হাতলে ভর দিয়ে বসল। তার কণ্ঠে এবার গভীর এক হেয়ালি, ইয়ার্কি করিস না আরদিয়ানো, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, কিন্তু গত দুটো দিনে তোর মধ্যে যে আমূল পরিবর্তন দেখলাম সেটা রীতিমতো অবিশ্বাস্য। আরদিয়ানো আরমান্দোর দিকে ঘুরে তাকালো। তার চনমনে চোখ দুটো মুহূর্তেই মেঘলার হয়ে উঠল। ঠান্ডা গলায় বলল, কি পরিবর্তন দেখলি? ওই বেয়াদবটাকে ডাক্তার দেখাতে বলেছি, তাই আমার হাতের থাপ্পড় খেয়ে ওর গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। স্রেফ মানবতার খাতিরে বলেছে ডাক্তার দেখাতে। আরমান্দো এবার হেসেই ফেলল, তবে সে হাসিতে কোনো কৌতুক ছিল না, ছিল গভীর এক বিস্ময়। মানবতা? তুই বলেছিস মানবতার কথা? দ্য অ্যান্ড্রোগ্রেতা মাফিয়া চিফ, দ্য ডেভিল হিমসেলফ, সে এখন দয়া করে মানবতার সংজ্ঞা শেখাচ্ছে। যে মানুষটা মাত্র কিছুক্ষণ আগেই নিজের বাবার ঔরসজ্জাত সন্তানের কপালে পিস্তল ঠেকিয়েছিল ট্রিগার চাপার জন্য, তুই তাকে মারতে পারিসনি আরদিয়ানো। এই প্রথম আরদিয়ানো পিস্তল ত্যাগ করেও ট্রিগার চাপতে পারেনি। কেন পারিসনি জানিস? কারণ একটা ছোট মেয়ে তোকে দেখে ভয় পেয়েছিল। তার অর্ধক বয়স বাচ্চা একটা মেয়ের সামনে। আরদিয়ানো হাত কাঁপল। তারপর বলবি তোর পরিবর্তন হয়নি? আরদিয়ানোর চল শক্ত হয়ে উঠল। ঘরের ভেতরে তাপমাত্রা যেন এক ঝটকায় কয়েক ডিগ্রি নেমে গেল। সে ধীর পায়ে আরমান্দোর সামনে এসে দাঁড়ালো। দুটো ঢাটিয়ে থাপ্পড় যদি গালে খেতে না চাস, তবে চুপচাপ এখান থেকে যা। কন্ট্রোলারগুলো খালাস করার জন্য সামান্য পাঠা। আরমান্দো এবার রসিকতা ছেড়ে পুরোপুরি গম্ভীর হয়ে গেল। সোফায় সোজা হয়ে বসে বলল, আজ মিস্টার জ্যাকসনের সাথে মিটিং আছে। আরদিয়ানো জ্যাকসন নামটা শুনতেই আরদিয়ানো কপাল কুঁচকে গেল। মিস্টার জ্যাকসন আমেরিকা আন্ডারওয়ার্ল্ডের অন্যতম প্রভাবশালী কোষা নস্তা গ্রুপের প্রধানের ডান হাত। অ্যান্ড্রোদাক্রেতা এবং কোষা নস্ত্রা ইতালীয় মাফিয়া ইতিহাসের এই দুটি দানবীয় শক্তির বিরোধ কোনো নতুন বিষয় নয়। অপরাধ জগতের জন্মলগ্ন থেকে এই দুই দলের রক্তক্ষয়ী সংযোগের কথা আন্ডারওয়ার্ল্ডের শিশুরাও জানে। কালক্রমে এমগাত্রতা যখন ক্যালাব্রিয়া অঞ্চল থেকে উঠে এসে বিশ্বজুড়ে নিজেদের একচ্ছত্র সাম্রাজ্য দ্য ডেভিল প্রতিষ্ঠা করেছিল, ঠিক তখনই সিসিলিয়ান বংশোদ্ভূত কোসা নস্ত্রা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যায়। বছরের পর বছর ধরে চলা এক গ্যাং ওয়ারে কত লাশ পড়েছে তার কোনো হিসাব নেই। কিন্তু আরদিয়ানোর জন্য এই লড়াইটা শুধু ব্যবসা নয়, এটি ছিল রক্তের এবং প্রতিশোধের
মাতিও মেসিনার রক্ত এবং আদ্রিয়ানোর প্রথম অস্ত্র ধরা আজ থেকে 4 বছর আগে। এই কোসা নস্ত্রা গ্রুপের সুপরিকল্পিত এক কুলাঙ্গার এর গুলিতে নিবিদ্ধ হয়ে গিয়েছিলেন আন্দ্রাগোতার তৎকালীন সর্বশ্রোতা এবং আদ্রিয়ানোর পিতা মাতিও মেসিনা। বাবার রক্তাক্ত দেহ আর হাসপাতালে আইসিইউর লাইফ সাপোর্ট মেশিনে বিপ শব্দ আদ্রিয়ানোর ভেতর নিষ্পাপ পুরুষটিকে চিরতরে মেরে ফেলেছিল। বাবার শরীর থেকে ঝরে পড়া রক্তের প্রতিশোধ নিতেই সেদিনের সেই আদ্রিয়ানোর জীবন প্রথমবারের মতো হাতে তুলে নিয়েছিল ভারী অস্ত্র। সে সময় কোসা নস্ত্রার তৎকালীন মাফিয়া কিং এর ছিল 4 সন্তান। অহংকারে মতমিত্র সেই কিং ভাবতেও পারেনি এক মুহূর্ত অর্ধবাঙালি তাদের সাম্রাজ্য ভাবন ধরাবে। যে ছেলেটি নিজে দাঁড়িয়ে থেকে মাতিও মেসিনাকে গুলি করেছিল, আদ্রিয়ানো তাকে খুঁজে বের করতে বেশি সময় নেয়নি। এক অন্ধকার বৃষ্টি ভেজা রাতে কোসা নস্ত্রার সেই ছোট্ট রাজপুত্রের বিশাল বহুল ডিয়ারহানা দিয়েছিল আদ্রিয়ানো। চোখের পলকে নিজের তপ্ত বুলেটে ছেলেটির বুক ঝাঁঝরা করে দিয়েছিল। সে নিজের হাতে নেওয়া সে প্রথম প্রতিশোধের মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডের অভিষেক ঘটেছিল আদ্রিয়ানো, যা তাকে আজকের নিষ্ঠুর অজেজ মাফিয়া চিফ এর পরিণত করেছে। অতীতের সেই রক্তক্ষয়ী স্মৃতি চোখের সামনে ভেসে উঠতেই আদ্রিয়ানো পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। লাইটারে আগুন নেভার আগেই সে আরমান্দোর দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কোসা নস্ত্রার সাথে আমাদের হিসাব কোনোদিনও চুকবে না আরমান্দো। জ্যাকসনকে বলিস টেবিলের মুখোমুখি বসতে হলে কলিজা লাগে। আজ রাতে মিটিংয়ে আমি নিজেই থাকব। শ্যামর ওপর আদ্রিয়ানো ভরসা দীর্ঘদিনে। হুকুম পাওয়া মাত্রই সে 4টি গাড়ি এক বিশাল বহর নিয়ে কন্টেইনার খালাস করার উদ্দেশ্যে রওনা হলো। আরমান্দো যদি হয় আদ্রিয়ানো ডান হাত, তবে স্যাম হলো তার বাঁ হাত। আদ্রিয়ানোর বয়স যখন মাত্র 30, যখন সে আজকে এই অজেজ মাফিয়া ডন হয়ে ওঠেনি, আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার দুনিয়া পাও রাখেনি, তখন থেকেই স্যামের সাথে তার পরিচয়। প্রায় 6 বছরের পুরনো এই অটুট ও ব্যক্তিগত সম্পর্ক সাধারণ এক তরুণ থেকে আদ্রিয়ানো যখন কালের নিয়মে মাফিয়া ডন হিসেবে অর্থ প্রকাশ করল, স্যাম কিন্তু তখনও ভয় পেয়ে বা দূরত্ব বজায় রেখে তার হাত ছেড়ে দেয়নি, বরং আরমান্দোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে আদ্রিয়ানোর এমন এক দুর্ভেদ্য ডাল তৈরি করেছে যা ভেদ করার সাধ্য কোনো শত্রুর নেই। আদ্রিয়ানো নিজেও বাইরে কাউকে বিশ্বাস করে না। তার সমস্ত ভরসা গোপন পরিকল্পনা আর বিশ্বাসের কেন্দ্রবিন্দু জুড়ে রয়েছে কেবল এই দুজন, আরমান্দো এবং শ্যাম। তখন ঠিক সন্ধ্যা 7টা। ইতালির বিখ্যাত রহস্যময় সিসিলি দ্বীপের এক আলিশান 5 স্টার হোটেলের বিলাসবহুল সুইটে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মিস্টার জ্যাকসন। সিসিলি, যার
ইতিহাস যেমন সুদীর্ঘ তেমনি রক্ষরক্ষী। ভূমধ্যসাগর সাগরের বুকে অস্থিরত এই দ্বীপটি শব্দহীন পর শতাব্দী ধরে গ্রিক, রোমান আরও নরমানদের দ্বারা শাসিত হয়েছে। এই বারবার বহিরাগত আক্রমণ আর ইতালির মূল ভূখণ্ডের শাসকদের অবহেলার কারণে সিসিলির স্থায়ী মানুষেরা নিজেদের সুরক্ষা এক গোপন সমাজ গড়ে তোলে, যা কালক্রমে কোসা নস্ত্রা বা সিসিলিয়ান মাফিয়া নামে আত্মপ্রকাশ করে। 19 শতকে এই কোসা নস্ত্রাই হয়ে উঠেছিল ইতালির অপরাধ জগতের একচ্ছ স্মার্ট, কিন্তু সময়ে বদলে গেছে। সিসিলিয়ার সেই চেনা মাত্র এক, আর শুধু কোসা নস্ত্রার একার নয়। মিস্টার জ্যাকসন খুব ভালো করেই জানেন, বর্তমানে পুরো পৃথিবী প্রায় 80% ড্রাগস এবং অস্ত্রের চোরাচালান, আন্তর্জাতিক শিপিং, বড় বড় প্রতিষ্ঠানের ঠিকাদারি থেকে শুরু করে সমস্ত লাভজনক ব্যবসা এখন একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছে ক্যালাব্রিয়া অঞ্চল থেকে উঠে আসা এন্দ্রাহেতা। আর সেই এন্দ্রাহেতার বর্তমান অধিপতি ছয় আর্দিয়ানো নিরাপত্তা ব্যাপারে আর্দিয়ানো অসম্ভব খুঁতখুঁতে কোথাও মিটিয়ে গেলেও অন্য কারো চেনা জায়গায় যায় না। স্থান সবসময় নিজেই নির্বাচন করে। এই হোটেলটির মালিকানাও পরোক্ষভাবে আর্দিয়ানোরই। শত্রুর ডেরায় বসেও যাতে পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা যায়, সেজন্য তিনি পুরো 402 নম্বর ক্যাবিনে ফ্লোরটি বুক করে রেখেছেন মি জ্যাকসন। হোটেলের লরি পার হয়ে করিডোরে বেয়ে ধীর হয়ে ভারী পায়ে এগিয়ে আসছিল আর্দিয়ানো। পুরনো নিখুঁত ব্ল্যাক স্যুট, চোখে ঠান্ডা চাহনি, তার ঠিক পেছনেই ছায়ার মতো লেগে আছে আরমান্দো এবং বিশ্বস্ত বডিগার্ডের দল। সবার পরনেই কালো পোশাক। 402 নম্বর রুমের দরজা নক করার শব্দ হতেই ভেতরে বসা মিস্টার জ্যাকসন কিছুটা ত্রস্ত হয়ে উঠলেন। বুক টিপঢিপানি লুকাতে তিনি সোজা হয়ে দাঁড়ালেন। দরজা খুলতেই ঘরের আলোয় ভেসে উঠল সেই অবয়বে। স্বয়ং ডেভিল কিং, দ্য মাফিয়া চিফ আর্দিয়ানো আর আরমান্দোর বীরত্ব এবং নিষ্ঠুরতার গল্প আন্ডারওয়ার্ল্ডের বাতাসে ঘোরে। জ্যাকসন তাদের ইতিহাস খুব ভালো করেই জানেন। এই দুজন যেখানে যায় সেখানেই মৃত্যুর হিমশীতল হাওয়া বয়ে যায়। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী পাঠ আজ রাত 11টায় আপলোড করা হবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সাধারণ সময়ে তারা যতটা শান্ত শিকার সামনে এনে তারা হয়ে ওঠে তার চেয়েও হাজার গুণ বেশি হিংস্র ও বিভৎস। মিস্টার জ্যাকসন মূলত কোসা নস্ত্রার মাফিয়ার একটি বড় অংশে প্রতিনিধিত্ব করলেও ভেতরে নোংরা ব্যবসায়িক দ্বন্দ্ব এবং ক্ষমতার লোভের কারণে তিনি নিজের দলের উপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন। কোসা নস্ত্রার ভেতরে কিছু দীর্ঘ নেতার সাথে তার বিরোধ এখন তুঙ্গে, আর এই কারণেই তিনি এসেছেন এন্দ্রাহেতার চিফ আর্দিয়ানোর সাথে হাত মেলাতে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ 10 জন কমেন্টে করলে অবশ্যই পরবর্তী পার্ট দ্রুত আপলোড করব। জ্যাকসন বোকা নন, তিনি অত্যন্ত চতুর ব্যবসায়ী। তিনি জানে আর্দিয়ানোর সাথে শত্রুতা করা অর্থ নিজের ঠেট ওয়ান্টের সহ করা।
তার চেয়ে আদ্রিয়ানকে কোসানস্তার ভেতরে কিছু অতি গোপনীয় ইনফরমেশন বা তথ্য নিয়ে দিয়ে যদি বন্ধু বানিয়ে দেওয়া যায়, তবে আন্ডারওয়ার্ল্ডে তার নিজের অবস্থাও সুরক্ষিত হবে। আদ্রিয়ানোর বিশাল সাম্রাজ্য আর শক্তির কথা চিন্তা করে মিস্টার জ্যাকসনে মনে হলো কোসানস্তার পুরনো ও জরাজীর্ণ আনুগত্য আঁকড়ে ধরে রাখার চেয়ে এই মুহূর্তে এই তরুণ ডেভিল কিং এর সাথে হাত মিলানোটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। রুমে পা রেখে আদ্রিয়ানো তার চশমাটা খুলল। তা সে পাথুরে চোখের দিকে তাকিয়ে মিস্টার জ্যাকসন এক হালকা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বললেন, স্বাগতম মিস্টার আদ্রিয়ানো, আপনার জন্যই অপেক্ষা করেছিলাম। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল নীলাক্ষীর। চারিদিক নিস্তব্ধ, অথচ সেই নিস্তব্ধতা ভেঙে ভেসে আছে এক অদ্ভুত সুন্দর আওয়াজ, ছোট্ট একটা বাচ্চার খিলখিল করে হাসির শব্দ। সেই নিষ্পাপ হাসির রেশ যেন পুরো বাড়িময় ম ম করছে। নীলাক্ষী কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে শুয়ে রইল। সে কি কোনো স্বপ্ন দেখছে, নাকি বাস্তবেই এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে এমন একটা মিষ্টি শিওর হাসির শব্দ শোনা সম্ভব? ভাবতেই নীলাক্ষী ধরফর করে বিছানায় গুটিসুটি মেরে উঠে বসল। মগজের কোণে এক ঝটকায় ভেসে উঠল আগে সেই বিভীষিকাময় দৃশ্যটা। লিফটের কাছাকাছি সে ভয়ানক কাণ্ড দেখে ভয়ে আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর আর কিছুই মনে নেই তার। কিভাবে এই ঘরে এলো, কে তাকে নিয়ে এলো, সবকিছুই কুয়াশা ঢাকা। এদিকে নিচতলায় বিশাল লবি স্পেসের বা দিকে বিশাল কিচেনে জুলিয়া তখন ব্যস্ত হাতে সকলের খাবার রেডি করছিল। আর তার অদূরেই বিশাল লিভিং রুম বা লবিতে খেলছিল সেই ছোট্ট শিশুটি। মেয়েটির বয়স বড়জোর 4 কি 4.5 বছর হবে। মাথার দুদিকে দুটো ঝুঁকি করা, যা বাচ্চার চঞ্চলতার সাথে তাল মিলিয়ে দুলছে। পরনে একটা ছোট জিন্সের মিনি স্কার্ট আর রিপেন্স টি শার্ট। দেখতে ঠিক যেন একটা জীবন্ত পুতুল হবে। অদ্ভুত ভাবে মিল পাচ্ছে। কার সাথে যেন কি, কার সাথে মিল ধরতে পারছে না নীলাক্ষী। লবিতে শুধু সে বাচ্চাই ছিল না, সেখানে আরো দুজন নারী উপস্থিতি ছিলেন। একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা মিসেস অ্যারন আর অন্যজন আনুমানিক 23-24 বছর বয়সী এক যুবতী মিস রোজা। তারা দুজনই বেশ সতর্ক চোখে বাচ্চাটির দিকে খেয়াল করেছিল। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য। দোতলার করিডোরে ধীরে পায়ে এসে দাঁড়ালো নীলাক্ষী। শরীরটা এখনো দুর্বল, বুকটা ধকধক করছে অজানা আকাঙ্ক্ষায়। সেই করিডোরের রেলিং ধরে হালকা ঝুঁকে নিচের দিকে তাকালো। নিচে তাকাতেই তার চোখ আটকে গেল সেই ছোট্ট মেয়েটির ওপর। বাচ্চাটা এখন একটা তুলতুলে ছোট্ট কুকুরছানা নিয়ে খেলায় মন্ত। কুকুরছানাটি যখনই তার পায়ে আলতো করে কামড় দেওয়ার ভান করছে, মেয়েটি অমনি খিলখিল করে হেসে উঠল। এই বিষাক্ত অপরাধের আখড়ায় এমন এক স্বর্গীয় দৃশ্য দেখে নীলাক্ষী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার মনের ভেতর এক ঝুড়ি প্রশ্ন জমা হতে লাগলো।
কে এই মেয়ে? এই কালকুঠুরির মতো ভয়ঙ্কর জায়গায় এই ফুটফুটে বাচ্চাটা কোত্থেকে এলো? একেও কি তাহলে তার মতোই কোনো অন্ধকার উদ্দেশ্য কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? নীলাক্ষী চোখ দুটো কুঁচলে আরো ভালো করে দেখার চেষ্টা করলো। সে নিজেকেই নিজে প্রশ্ন করলো, এটা কি আসলে বাস্তব নাকি বন্দি দশার তীব্র মানসিক ট্রমা থেকে জন্ম নেওয়া কোনো অলীক স্বপ্ন? প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন ও কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি শেয়ার করেন, কমেন্ট করেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই পরের পর্ব রাত 11টায় আপলোড করব। দ্রুত ভিডিওটি শেয়ার করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চলবে।